আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আশিকুজ্জামান, ইয়োর আশিক ভাইয়া। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই 40 ডেজ এমসিকিউ চ্যালেঞ্জে আরও একটি ক্লাসে। তোমরা ইতিমধ্যেই পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পদার্থের গাঠনিক ধর্ম অর্থাৎ 7, তারপর হচ্ছে আমাদের 8, 10, 5 এই সবগুলো চ্যাপ্টার করে ফেলছো। এবার আজকে আমরা এই পদার্থবিজ্ঞান প্রথম পত্রেরই আরও একটি অধ্যায় মহাকর্ষ অভিকর্ষ করে ফেলবো এবং আমাদের আরও 2-1টা অধ্যায় বাকি থাকবে, সেগুলো আমরা শেষ করে ফেলবো। তার মানে আমরা আগে পদার্থবিজ্ঞানের এমসিকিউগুলো শেষ করব প্রথম পত্রের, তারপরে ধারাবাহিকভাবে দ্বিতীয় পত্রের, এবং এরপর হচ্ছে কেমিস্ট্রি, ম্যাথ, এভাবে কিন্তু আমাদের প্রতিদিন এমসিকিউ প্রোগ্রামগুলো চলতে থাকবে। তো তোমরা যারা এখন পর্যন্ত এই প্রিভিয়াস দিনগুলোর ক্লাসগুলো সবাই করে ফেলছো, সবাই কমেন্টে একটু লেখো যে ভাইয়া ইয়েস, যে বিগত দিনগুলোতে এই মহাকর্ষ অভিকর্ষ ক্লাসের আগ পর্যন্ত যতগুলো ক্লাস হয়েছে আমরা সবগুলো করে ফেলছি। তো যারা যেরকম আসো সবগুলো ক্লাস করছো সবাই একটু কমেন্টে লেখো, আমি সবার কমেন্টটা দেখতে চাই যে তোমরা কারা কারা এই সবগুলো ক্লাস করছো। যারা যারা করছো সবাই লেখো ভাইয়া যে হচ্ছে অল ডান, তাহলে বুঝতে পারবো যে এই মহাকর্ষ অভিকর্ষ ক্লাসের আগ পর্যন্ত আমরা যে যে চ্যাপ্টারগুলো তোমাদেরকে এমসিকিউ দিছি তোমরা সবগুলো করে ফেলছো। এবং আমি কিন্তু তোমাদেরকে এই এমসিকিউগুলো এই কারণেই দিছিলাম যেন তোমরা ধারাবাহিকভাবে প্রতিদিন একটু একটু করে একটা চ্যাপ্টার করে শেষ করতে করতে তুমি পুরোটা শেষ করে ফেলতে পারো। কারণ এটা কিন্তু জমিয়ে রাখার জন্য দেওয়া হয় নাই, কারণ যদি জমিয়ে রাখার জন্য দেওয়া হয় তুমি শেষ মুহূর্তে আবারও সেই তাড়াহুড়ো করেই কোনো রকম একটু একটু পড়ে যাবে, এমসিকিউতে আবারও সমস্যা হবে। এই জন্য তুমি প্রতিদিন একটা চ্যাপ্টারে এমসিকিউ শেষ করবা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, আধা ঘন্টা তুমি টাইম দিবা। এর ফলে দেখবা তুমি তোমার এমসিকিউগুলো অনেক ইমপ্রুভ করছো আগের থেকে। তো অবশ্যই ক্লাসগুলো কন্টিনিউ করতে থাকো তোমরা, আর আমাদের পাশাপাশি সিকিউ ক্লাসগুলোও চলতে থাকবে। এবং তোমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রে আরও কোনো চ্যাপ্টারের সিকিউ ক্লাস চাও কিনা সেটা কমেন্টে লিখতে পারো। আমরা হচ্ছে ইতিমধ্যেই দ্বিতীয় পত্রে কিন্তু অনেকগুলো ক্লাস দিয়ে ফেলছি এবং সবগুলো কিন্তু প্লেলিস্ট আকারে দেওয়া আছে, সবগুলো লিঙ্ক আমাদের ফেসবুক গ্রুপে দেওয়া আছে, দর্পণ একাডেমি ফেসবুক গ্রুপে দেওয়া আছে। তোমরা যারা এখনও গ্রুপে যুক্ত নয় যুক্ত হয়ে যাবা। তাছাড়াও আমি এই ফিজিক্স ফার্স্ট পেপারের লিঙ্কগুলো একসাথে করে দিব নি, এবং তোমরা আর কোনো চ্যাপ্টার চাও কিনা কমেন্টে লিখতে পারো। তো ঠিক আছে, দেখো আজকে আমরা আলোচনা করবো হচ্ছে কি মহাকর্ষ অভিকর্ষ। এই চ্যাপ্টার এমসিকিউগুলো আমরা দেখবো এবং এখান থেকে কিন্তু সিকিউ চলে আসতে পারে। তো প্রথমে ক্লাসটা শুরু করার আগে শুরুতেই তোমরা প্রতিদিনের মতো একটু লাইভটা শেয়ার করে দিবা, ক্লাসটা একটু শেয়ার করে দিবা সবাই, যেন তোমার অন্য সকল বন্ধুরা জানতে পারে। কারণ একদিন দেখলাম তোমাদের মধ্যেই কে জানি বলতেছিল আল্লাহ মাত্র 50 জন ক্লাসে, মানে তার মানে তার কাছে এরকম মনে হচ্ছিল যে কম মানুষ থাকলে তার আসলে মজা লাগে না। সে বলতেছিল যে মাত্র 50 জন ক্লাস করতেছে। তোমরা এই ভাবো যখন 50 জনের জায়গায় 500 জন হবে হয়তো তোমাদেরও কাছেও ভালো লাগবে। তো তোমরা যারা এরকম আসো যে কম মানুষ তোমাদের ভালো লাগে না, তোমরা তাহলে সবাই, শুধু তারা না সবাই ক্লাসটাকে শেয়ার করে দাও তোমাদের সকল বন্ধুরা জানে। এবং আমার মনে হয় অনেকেরই কিন্তু এরকম অবস্থা যে তারা কিন্তু আগে অনেক কিছুই পড়ে ফেলতে পারে নাই, শেষ করতে পারে না, কিন্তু এখন এই মুহূর্তে শেষ করতে চাচ্ছে কিন্তু বুঝতেছে না কোথা থেকে কী করবে। তো তারা যে নিয়ে অ্যাটলিস্ট খবরটা পায় তাদেরকে একটু জানিও। অনেক সময় বিভিন্ন গ্রুপে দেখা যায় যে অনেকেই হচ্ছে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করে যে ভাই আমার এই অবস্থা, আমি কিছুই পড়ে নাই, কীভাবে কী শুরু করব। তাদেরকে অ্যাটলিস্ট জানিও যে আমাদের কিন্তু এই যে এমসিকিউর জন্য এই প্রোগ্রামটা চলতেছে 40 ডেজ এমসিকিউ চ্যালেঞ্জ, এবং সিকিউ এর ক্লাসগুলো আমি অলরেডি প্লেলিস্টে দিয়ে রাখছি। এবং তোমরা তো যারা ক্লাসগুলো করছো তারা তো জানো যে ক্লাসে আমরা খুবই সুন্দরভাবে একটা চ্যাপ্টারকে আমরা সামারাইজ করে ফেলি এবং কয়টা টাইপের সিকিউ আসতে পারে সেটা তোমাদেরকে জানাই দিই কীভাবে আসতে পারে। এবং তোমরা যারা অলরেডি করছো তারা কিন্তু জানো যে এই প্রশ্ন এগুলো করলেই টেস্ট পেপারে সমস্ত কোশ্চেন আসলে পারা যায়। তো ঠিক আছে, তোমরা অবশ্যই জানিও, এটা তোমাদের দায়িত্ব। আসলে আমি চেষ্টা করে যাচ্ছি আমার দিক থেকে যতটুকু পারা যায় তোমাদের জন্য করার। তো আমি চাইবো তোমরাও আসলে একটু সাপোর্ট করো। তোমরা অনেক সাপোর্টিভ আমি দেখতেছি গ্রুপে। অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে বন্ধুদেরকে ইনভাইট করো নিজ দায়িত্বে, আসলে বারবার তো বলা যায় না, তোমরা একটু করো, ঠিক আছে। তো আমরা দেখো চলো সরাসরি পড়াশোনা শুরু করি, আবারও কথাবার্তা মাঝখানে বলবো এবং তোমরা কমেন্টে লিখতে থাকো যে হচ্ছে তোমরা হচ্ছে এই এখন এই মহাকর্ষ অভিকর্ষ ক্লাসটা শুরু করার জন্য সবাই রেডি কিনা। সবাই খাতা কলম নিয়ে বসে পড়ো, যার যে বই আছে বই নিয়ে বসে পড়ো, তাহলে কিন্তু সাথে সাথে তোমার বই থেকে একবার পড়ে ফেলতে পারবা। শুরু করতেছি আমরা মহাকর্ষ অভিকর্ষ, আমাদের 40 ডেজ এমসিকিউ চ্যালেঞ্জের আজকের ক্লাস। সেখানে আমরা এমসিকিউগুলো ধারাবাহিকভাবে দেখব। আমরা আজকে যে বইটা ফলো করতেছি সেটা হচ্ছে আমাদের লেকচার সিরিজের শর্ট সিলেবাসের যে বইটা, সেখানে এমসিকিউগুলো ধারাবাহিকভাবে দেওয়া আছে। তোমরা অনেকেই বলছিলা যে টেস্ট পেপারে এই বইগুলো ফলো করতে, তো তোমাদের কথাও রাখছি, সমস্যা নেই। এখান থেকে দেখাচ্ছি কিন্তু টাইপ করে করা আছে,
তো আমরা ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বাছাই করে দিচ্ছি এবং প্রত্যেকটা টাইপ দিয়ে তুমি করতে পারো। তোমার উচিত সবগুলো প্রশ্ন পড়ে ফেলা। তো আমি ওর মাঝখান থেকে একদম খুবই গুরুত্বপূর্ণ যেই টাইপগুলো পরীক্ষা আসে তোমার যেটা করতে অসুবিধা হবে সেগুলো দেখাই দিচ্ছি। তো শুরু করতেছি আমরা মহাকর্ষ অভিকর্ষ। শুরুতেই আমরা মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টার যখন পড়বো, তোমরা সবাই জানো একদম শুরুতে যেই টাইপটা আছে সেটা হচ্ছে পড়ন্ত বস্তুর হচ্ছে গ্যালিলিওর সূত্র। পড়ন্ত বস্তুর গ্যালিলিওর সূত্রটা এই টাইপটা আমাদের বই কিন্তু আছে শুরুতেই, একদম শুরুতে। তো সেই সূত্র আমি একটু বেসিকটা মনে করাই দিই, তারপর যেন তুমি হচ্ছে নিজেই এমসিকিউগুলো করে ফেলতে পারো, সেটা আমি তোমাদেরকে এটাই আমাদের বেস্ট হবে এভাবে যদি আমি করি। তাহলে খেয়াল করো, আমরা জানি যে পড়ন্ত বস্তু সম্পর্কে গ্যালিলিও আসলে 3টা সূত্র দিছে। তো গ্যালিলিও কি বলছে? গ্যালিলিও বলছিল কি যে আমরা যদি মুক্তভাবে দুইটা বস্তুকে পড়তে দিই, তো এই দুইটা বস্তু যখন ভূমিতে পড়বে, দেখো একটা আমরা বড় বস্তু নিছি, একটা বড় বস্তু, একটা ছোট বস্তু, অর্থাৎ একটা ভারী একটা হালকা। তো গ্যালিলিও বলছে বিনা বাধায়, যদি এখানে কোনো বাধা না থাকে, দুইটা বস্তু বিনা বাধায় পড়তে থাকে, তাহলে এই পড়ন্ত অবস্থায় এই দুইটা বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। তার মানে 1 নম্বর সূত্রটা ছিল হচ্ছে এই কথাটা, যে সমান সময়ে সমান পথ অতিক্রম করবে, সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। তাহলে এই কথাটা মনে রাখবো আমরা, সমান সময়ে সমান পথ। মানে এই বস্তুটা যদি 3 সেকেন্ড পর এইখানে চলে আসে, এই বস্তুটাও 3 সেকেন্ড পর এইখানে চলে আসবে। কিন্তু বাস্তবে তো আমরা এরকম দেখি না। একটা হালকা বস্তু একটা ভারী বস্তু ফেলে দিলে আমরা কি দেখতে পারি? দেখি যে যেটা ভারী বস্তু ধাপ করে আগে পড়ে যায় আর পাতলা বস্তুটা পরে পড়ে। এরকম কেন হয়? কারণ এই যে বায়ুর বাধা আছে। আর গ্যালিলিও কি বলছে, যখন বাধা থাকবে না তখন কিন্তু এই ঘটনা ঘটবে। এবং তোমরা সবাই এটা জানো, এটা তোমরা এক্সপেরিমেন্টও দেখছো, গিনি পালক এক্সপেরিমেন্টও তোমরা সবাই দেখছো, ইউটিউবে পাওয়া যায়, আমি দেখাইছি। তো তার মানে এই ঘটনা ছিল। তাহলে প্রথম কথা ছিল কি, আমাদের গ্যালিলিওর পড়ন্ত বস্তুর 3টা সূত্র। এই 3টে সূত্রের মধ্যে একটা হচ্ছে কি সমান পথে সমান সময় সমান পথ অতিক্রম করবে, যে কোনো দুইটা বস্তু হইতে পারে যদি বাধা না থাকে। 2 নম্বরটা ছিল হচ্ছে এরকম, গ্যালিলিও কি বলছিলেন আমাদের? গ্যালিলিও বলছিলেন যে হচ্ছে এই যে বস্তুগুলো পড়বে, ভালো কথা, এই বস্তুগুলো তোমরা জানি যখনই আস্তে আস্তে এরকম পড়তে থাকবে তো আস্তে আস্তে তার বেগ প্রাপ্ত হবে। যতই নিচে পড়বে ততই তার বেগ বাড়তে থাকে, আমরা জানি। এটাও গ্যালিলিও বলছে যে কোনো বস্তু যখন এরকম বিনা বাধায় পড়তে থাকবে, মুক্তভাবে পড়তে থাকবে, তখন সেই বস্তুটার যে প্রাপ্ত বেগ সেটা হচ্ছে সময়ের সমানুপাতিক। অর্থাৎ প্রথম সেকেন্ডে বেগ ছিল যা, দ্বিতীয় তৃতীয় চতুর্থ যত সময় বাড়তে থাকবে বেগের মানও বাড়তে থাকবে। তোমরা নিজেরাই জানো, যখন একটা বস্তুকে উপর থেকে ফেলে দিবা তখন আস্তে আস্তে সেটার বেগ বাড়তে থাকে, মাটিতে যখন পড়ে অনেক জোরে পড়ে। এই কথা তিনি বলছিলেন। এবং এইখান থেকে কিন্তু একটা জিনিসও আমরা লিখতে পারি, সূত্র লিখতে পারি, সেটাও খেয়াল রাখবা। সেই সূত্রটা কি? সেরকম, যেহেতু সমানুপাতিক সম্পর্ক, অনেকেই বলে যে ভাই আমি সমানুপাতিক ব্যস্তানুপাতিক বুঝি না, তারা খেয়াল করো, ভি সমানুপাতিক টি, মানে ভি বাড়লে টিও বাড়বে, মানে এরকম ঘটনা লিখবো। তখন যদি আমি এই পাশে লিখি v2/v1, তাহলে এই পাশে আমাকে লিখতে হবে কি t2/t1, কারণ যেহেতু সমানুপাতিক তাহলে এই পাশে লিখছি আমরা 2/1, এখানে লিখছি 2/1। ব্যস্তানুপাতিক হলে আমরা কি লিখতাম? এখানে 2/1, এখানে লিখতাম কি 1/2, উল্টা লিখতাম। তাহলে তুমি সূত্র আকারে মনে রাখতে পারো, তোমার অনেক সময় কাজে লাগবে কিন্তু, ঠিক আছে। এরপর আমরা দেখবো, চলো 3 নম্বর সূত্রটা। 3 নম্বর সূত্রে গ্যালিলিও কি বলছিল? গ্যালিলিও বলছিল যে মুক্তভাবে পড়ন্ত বস্তু যে আসলে দূরত্ব অতিক্রম করবে, এই যে বস্তুটা পড়তেছে তার যে দূরত্ব অতিক্রম করতেছে সে, এই অতিক্রান্ত দূরত্বটা সময়ের বর্গের সমানুপাতিক, অর্থাৎ এইচ সমানুপাতিক টি স্কোয়ার। তাহলে 2 নম্বরটা ছিল ভি সমানুপাতিক টি, আর 3 নম্বর হচ্ছে এইচ সমানুপাতিক টি স্কোয়ার। এবং এইখান থেকে আমরা কি লিখতে পারবো তোমরাই বলো? আমরা লিখতে পারবো কি, এখান থেকে ফর্মুলাটা চাইলে এরকম লিখতে পারবো, h2/h1 ইকুয়াল টু লিখতে পারবো আমরা কি, যে t2 স্কোয়ার ডিভাইড বাই t1 স্কোয়ার। মানে এই হচ্ছে সূত্রটি, h2/h1 সমান t2 স্কোয়ার ডিভাইড বাই t1 স্কোয়ার। তার মানে বুঝতে পারলাম সমানুপাতিক সম্পর্ক। তার মানে তোমাকে যদি বলে একটা বস্তু 3 সেকেন্ডে কত অতিক্রম করবে, তাহলে আমি বলবো কি 3 স্কোয়ার, এরকম তো 9, মানে রেশিও অনুসারে এভাবে হবে। তাহলে এই 3টা কথা মনে রাখবে প্রথমত। তো এটা ছিল আমাদের পড়ন্ত বস্তু গ্যালিলিও সূত্র। তো গ্যালিলিও বলছিলেন যে দুইটা বস্তুকে যদি মুক্তভাবে পড়তে দেই তাহলে এই বস্তুগুলো কী হবে, সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। আর এই বস্তুগুলো কী হবে, যে প্রাপ্ত বেগ সময়ের সমানুপাতিক হবে এবং অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক হবে, সময়ের বর্গের সমানুপাতিক হবে। তার মানে এই সূত্র দুটোও মনে রাখতে পারি, আর এইটুকু তো মনে রাখবো। এবং এই ছোট্ট জিনিসটুকু দিয়ে আমাদের কিন্তু এমসিকিউ পরীক্ষা আসে, 9-10-এও আসতো, এখনও আসে। আমাদের টাইপ 1, তাহলে আমি কিন্তু টাইপ 1-এর এমসিকিউগুলো তোমাদের করাচ্ছি, টাইপ করে করাই দিই তোমাদের সুবিধা হবে। সো টাইপ 1-এর নাম কি, যে হচ্ছে গ্যালিলিও সূত্র। তোমাদের খাতায় নোট করতেছো, লিখে ফেলো যে টাইপ 1 পড়ন্ত বস্তুর গ্যালিলিও সূত্র। এটুকু বেসিক তোমাকে মনে করে দিলাম। এবার চলো দেখি এখান থেকে আমাদের পরীক্ষায় কী কী প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। বেসিকটাও জানা, এখন প্রশ্নগুলো দেখলে আমাদের ঘটনা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো খেয়াল করো প্রথম প্রশ্নটা, এবং প্রথম প্রশ্ন কিন্তু একটা বোর্ডের প্রশ্ন, দেখতে পাচ্ছ আমাদের হচ্ছে চট্টগ্রাম বোর্ড 15 কিন্তু এই প্রশ্নটা আসছে। তোমাদের কি দেখতে পাচ্ছি, প্রশ্নে কি লেখা,
তার আগে তোমরা একটু কমেন্ট করে জানাও যে এই এতটুকু ছোট্টটুকু জিনিস তোমাদের সবার মনে পড়ে গেছে কিনা। আমি বলবো না যে তোমরা পারো কিনা বা বুঝছো কিনা, কারণ আমি বলবো মনে পড়ছে কিনা, কারণ এই জিনিস আমরা সবাই পড়ছি ছোটোবেলায়। তো সবার মনে পড়ছে কিনা বা জিনিসটা তোমাদের ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাও। যাদের ক্লিয়ার তারা সবাই লেখো জি ভাই ক্লিয়ার, ক্লিয়ার লেখো অথবা লেখো ডান, তাহলে আমি বুঝতে পারবো তোমাদের ক্লিয়ার। এবং তোমরা হচ্ছে কমেন্টে দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু হচ্ছে এই পড়ার বাইরে অন্যান্য কথা বলতেছো, এটা আমরা না বলি, আমরা হচ্ছে এক কাজ করি পড়ার মধ্যেই থাকি। তুমি পড়ার রিলেটেড তুমি প্রশ্নগুলো জিজ্ঞেস করো এবং হচ্ছে এই পড়ার রিলেটেড হচ্ছে তুমি জিজ্ঞেস করো, বলো যে হ্যাঁ বুঝছি বা বুঝি নাই, এবং তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দিয়ে থাকো। অনেকেই দেখতেছি বন্ধুদেরকে মেনশন করে দিচ্ছ, খুবই ভালো। বাকি সবাই বন্ধুদেরকে একটু মেনশন করে দাও, অ্যাটলিস্ট তোমার পাশে যে বসে পরীক্ষা তোমার পাশে যে দিবে তাকে অ্যাটলিস্ট মেনশন করে দাও, কারণ সে যদি পারে তোমারও ভালো। ওকে, তাহলে আমরা চলো টাইপ 1টা দেখে ফেললাম, আমরা প্রশ্ন দেখি। তো কি দেখতে পাচ্ছি আমরা যে বলছে মুক্ত হবে পড়ন্ত বস্তু 1, 2 ও 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের অনুপাত। তাহলে সময় দেওয়া আছে অতিক্রান্ত দূরত্ব, আমরা আগেই দেখছিলাম যে অতিক্রান্ত দূরত্বের সাথে সময়ের সম্পর্ক বর্গের সমানুপাতিক, মানে বর্গ হবে। তাহলে 1কে বর্গ করলে কি চলে আসবে 1, 2কে বর্গ করলে আসবে 4, 3কে বর্গ করলে আসবে 9, শেষ, অ্যান্সার শেষ। এটাই তারা জিজ্ঞেস করছিল যে মুক্ত হয়ে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে কী হবে, প্রথম দ্বিতীয় বা 1, 2 ও 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের অনুপাত। প্রথম সেকেন্ডে স্কোয়ার করলাম, দ্বিতীয় সেকেন্ডে স্কোয়ার করলাম, তৃতীয় সেকেন্ডে স্কোয়ার করলাম, 149 পেয়ে গেলাম। সহজ প্রশ্নটা আমরা সবাই বুঝতে পারছি, এটা নিয়ে আর আমাদের কাহিনী করার দরকার নাই। এবং এখানে দেখো আরও একটা জিনিস দেওয়া, এখানে আরও 2টা প্রশ্ন বা 2টা টাইপ একটা জিনিস লেখা, সেটা একটু তোমাদেরকে শিখাই দিই। এটা যদি হচ্ছে বুঝতে পারতেছি আমাদের হচ্ছে গতিবিদ্যা চ্যাপ্টারের জিনিস ছিল, তারপরে এখানে দিচ্ছে যেহেতু একটু অল্প করে বলে দিই। দেখো দ্বিতীয় প্রশ্নে বলছে কি যে তাহমিদ 30 মিটার পার সেকেন্ড বেগে একটি তীর খাড়া উপরের দিকে নিক্ষেপ করলো, এটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। তো এই জিনিসটাকে আমি দেখাই দিই, এই বেসিকগুলো জানলে তুমি তো অঙ্ক এমনি করে ফেলতে পারবে, এটা কোনো সমস্যা না। এবার আমি এটাকে আমি টাইপ 2 বলবো, কারণ কি 2 বলবো কেন, কারণ এটা ছিল পড়ন্ত বস্তু আর এটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তু, খাড়াভাবে নিক্ষিপ্ত বস্তু। তাহলে এইটা যে সূত্রগুলো ছিল তুমি একটু জেনে রাখো, হঠাৎ যদি পরীক্ষায় দিয়ে দেয় তখন তো কিছু করার নাই। লিখতেছি আমি টাইপ 2টা কি, যে খাড়াভাবে নিক্ষিপ্ত বস্তু, খাড়াভাবে নিক্ষিপ্ত বস্তু। তাহলে খাড়াভাবে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কী হয়, যখন আমি একটা বস্তুকে সাপোজ হচ্ছে আমাদের একটা ভূমি আছে, এই পৃষ্ঠ থেকে একটা বস্তুকে আমরা খাড়া উপরের দিকে নিক্ষেপ করলাম, এইভাবে মনে করি একটা ইউ বেগ নিয়ে, একটা আদি বেগ নিয়ে আমি একটা বস্তুকে এরকম উপরের দিকে নিক্ষেপ করলাম। তো যখনই বস্তুটা এরকম উপরে উঠতে থাকবে, তো এক সময় কী হয়, বস্তুটা উপরে উঠে উঠতে হাইস্ট একটা দূরত্বে উঠে আর আবারও ওইভাবে পড়তে থাকে। এই যে সর্বোচ্চ উচ্চতায় উঠলো, তবে আবার নামতেছে, তো সর্বোচ্চ কতটুকু উচ্চতায় উঠবে এইটাই হচ্ছে তারা জিজ্ঞেস করতেছিল, সর্বাধিক উচ্চতা কত বলো। তাহলে আমরা জানি এইচ ম্যাক্স সমান হচ্ছে ইউ স্কোয়ার ডিভাইড বাই 2g, এটা কিন্তু 9, 10 ছিল, ইন্টারেও ছিল, তো মনে রাখবো তুমি এটা, যে সর্বাধিক কতটুকু উচ্চতায় যদি উঠবে জিজ্ঞেস করে, তাহলে এইচ ম্যাক্স হবে কী হবে, ইউ স্কোয়ার বাই 2g হবে। আচ্ছা, এইবার আমাদের আরও জিজ্ঞেস করতে পারে, বলো তো এই যে বস্তুটা সর্বাধিক উচ্চতায় উঠলো, এই সর্বাধিক উচ্চতায় উঠতে কত সময় লাগছে, তো তুমি বলবা সর্বাধিক উচ্চতায় উঠতে সময় লাগছে ইউ বাই জি। অথবা যদি জিজ্ঞেস করে বলো তো নামতে কত সময় লাগবে, খালি ইউ বাই জি, এটাই হবে। এখানে ইউ মানে কি, আদি বেগ, আর জিতে জানোই 9.8 অভিকর্ষ স্তর। আর যদি জিজ্ঞেস করে বলো তো যে উঠলো এবং নামলো কত সময় লাগবে, তুমি তো নিজেই খেয়াল করতে পারতেছো, উঠতে যদি 2 সেকেন্ড লাগে, নামতেও 2 সেকেন্ড লাগবে, মোট সময় কত, 4 সেকেন্ড, মানে ডাবল হবে। উঠতে যা সময় লাগবে না, মানে উঠতে এবং নামতে ডাবল সময় লাগবে। এবং ওইটাকে স্পেশালি বলা হয় বিচরণকাল, তোমরা হয়তো জানো বিচরণকাল বলে এটাকে, বা অথবা বলে কি উড্ডয়নকাল। তাহলে 1 মিনিটে আমি জাস্ট তোমাকে একটু সামারিটা বলে দিলাম। এখন যদি এই রিলেটেড প্রশ্ন আসে, এখন তোমার আর কি হবে না, তোমার এই জন্য নতুন কোনো প্যারা খাইতে হবে না, যে ইস এটা তো পড়ি নাই, অনেকদিন আগে পড়ছি ভুলে গেছি, তো এই প্যারাটা খাইতে হবে না, বুঝে ফেললাম। তো সেক্ষেত্রে আমরা কী লিখবো, টি সমান লিখবো হচ্ছে আমরা 2u বাই জি, আগে ছিল ইউ বাই জি, এখন কী হবে 2u বাই জি। তাহলে এই টাইপটা আশা করি বুঝে ফেলতে পারছো। এখন তুমি দেখো, জাস্ট একটা প্রশ্ন দেখে, অঙ্ক না করলে তুমি পারবে। এখন বলছে 30 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলাম, সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। এই দেখো সর্বাধিক উচ্চতা ইউ স্কোয়ার বাই 2g, কত বেগে মারছে 30-এ, তাহলে 30 স্কোয়ার ভাগ 2 ইন্টু জি, তাহলে আমরা করে ফেললাম 30 স্কোয়ার ভাগ 2 ইন্টু জি, অ্যান্সার কত আসলো 45.9, তাহলে দাগাই ফেললাম 45.9 মিটার এরকম। অথবা জিজ্ঞেস করতে পারে, দেখো অন্য একটা প্রশ্ন, 50 মিটার উঁচু দালানের ছাদ থেকে কোনো বস্তুকে ছেড়ে দিলে এটা হচ্ছে কি এই কত বেগে ভূপৃষ্ঠে আঘাত করবে, বলছে কত বেগে এগুলো তো তোমাদের হচ্ছে ওই ছোটোবেলার সূত্রগুলো মনে পড়ে, যে হচ্ছে তোমরা শিখছিলা যে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gh, এগুলো শিখছিলা না, তো ওগুলো দিয়ে দিছে, তো ওগুলো তো সবারই মনে থাকে সবসময়, তোমরা করতেই পারবা। তারা বলছিল যে আমরা কি করছি, যে 50 মিটার উঁচু দালান থেকে ফেলে দিছি, জাস্ট ছেড়ে দিছি, মানে কি আদিবেগ শূন্য, কত বেগে আঘাত করবে, তাহলে বসাই দিলা তুমি
এই ভি এর মান বের করবা, ইউ তো 0, 2g এইচ, এইচ এর মান কত 50 মিটার বলছে, তুমি জাস্ট মানটা বসাইলে কিন্তু তোমার অ্যান্সার চলে আসবে ভি স্কোয়ার, সেখান থেকে ভি পাই যাবে। এগুলো আমরা খাতায় লিখতেছি না, করতেছি না, তোমাকে জাস্ট এটুকু মনে করে দিলাম, এখন যাই প্রশ্ন আসুক তুমি এগুলো দিয়ে অ্যান্সার করে ফেলতে পারবা। তো 2 নম্বর টাইপটা আমরা বুঝে ফেললাম, আমাদের টাইপ 2 ছিল এটা ছিল আমাদের টাইপ 2। আশা করি তোমাদের টাইপ 2 ক্লিয়ার, যাদের টাইপ 2 ক্লিয়ার তারা লেখো যে টাইপ 2 ডান বা ক্লিয়ার, কমেন্টে লেখো টাইপ 2 ক্লিয়ার। অঙ্ক যখন করবো, তোমাদের যখন করতে দেবো তখন তোমাদের কমেন্টে পড়বো, যখন তোমাদেরকে বলবো এই অঙ্কটা করো, তখন দেখবো কে সবার আগে অ্যান্সার দেয়। আচ্ছা, এটা আমাদের তার মানে আমাদের বইয়ের শুরুতেই এই মহাকর্ষ বিজ্ঞান চ্যাপ্টার অফিসিয়ালি এই জিনিসটা প্রথমেই ছিল, টাইপ 1টা ছিল যে গ্যালিলিও সূত্র। গ্যালিলিও সূত্র মানে কি, যে সমান সময় সমান পথ, ভি সমানুপাতিক টি, এইচ সমানুপাতিক টি স্কয়ার, এটা ছিল। এবার আমাদের অফিসিয়ালি এরকম তাহলে এই টাইপটাকে টাইপ 2 না দিয়ে আমি একটু ভিন্ন নাম দিচ্ছি, দিলাম হচ্ছে 1.1। হ্যাঁ, তার মানে ধরে নিব আমরা যে এই টাইপের সাথে রিলেটেড একটা জিনিস। তো অফিসিয়ালি আমাদের বইয়ে এর পরে যে টাইপটা আছে সেই টাইপটা হচ্ছে কি টাইপ 2, এবং সেটার নাম কি, সেটা হচ্ছে আমাদের গ্যালিলিও সূত্র গেল। গ্যালিলিও সূত্রের পরে হচ্ছে কার সূত্র, এই গ্যালিলিও সূত্রের পরে হচ্ছে আমাদের হচ্ছে এটাকে আমরা বলি কি কেপলারের সূত্র। তোমরা সবাই জানো যে কেপলারের সূত্র। তো এই ছোটোখাটো জিনিসগুলো আমাদের জেনে রাখতে হবে। কেপলারের সূত্র কিন্তু ছোটোখাটো জিনিস না, কেপলার 3টে সূত্রের মধ্যে এটা কিন্তু ফর্মুলা আছে, যেটা দিয়ে কিন্তু আমাদের পরীক্ষায় কী আসতে পারে, সৃজনশীলের গ নাম্বারে চলে আসতে পারে। তো কেপলার সূত্র আমি তোমাদের একটু মনে করাই দিচ্ছি, তোমাদের যাদের হচ্ছে এই চ্যাপ্টারের সিকিউ নিয়ে সমস্যা তাদেরও কিন্তু জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে, কারণ আমি তো বেসিকগুলো সহ বলতেছি, শুধু এমসিকিউ কিন্তু করাচ্ছি না, বাকিগুলো কিন্তু বলে দিচ্ছি। তো কেপলারের সূত্র কী ছিল, তো কেপলার 3টা সূত্র বলছিল। কেপলার কী নিয়ে সূত্র দিছিল, এই যে গ্রহ নক্ষত্র এগুলো সে পর্যবেক্ষণ করছিল এবং সেই সম্বন্ধে তার যে আইডিয়াটা মানুষকে জানাইছিল। 1 নম্বরে সে কী বলছিল, সংক্ষেপে বলে দিই। 1 নম্বরে বলছিল কেপলার যে আমরা তো জানি যে এই যে সূর্যকে কেন্দ্র করে অন্যান্য গ্রহগুলা বৃত্তাকার পথে ঘুরতে থাকে, কেন্দ্র করে আবর্তন করতে থাকে। তো কেপলার হচ্ছে প্রথম মানুষ যিনি বলছিলেন কি না, পথটা বৃত্তাকার না, এই যে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী বা অন্যান্য গ্রহগুলা যে ঘুরতেছে এই পথটা আসলে কি, তোমরা কমেন্টে লেখো পথটা কি, লেখো কমেন্টে লেখো, দেখি তোমরা আগে লেখো। হ্যাঁ, একদম বলছে হচ্ছে উপবৃত্তাকার, ইয়েস উপবৃত্তাকার, তার মানে উপবৃত্তাকার, উপবৃত্তাকার তার মানে এই ঘটনা যে এই যে সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো ঘুরতেছে, তাহলে এই পথটা কী হবে, উপবৃত্তাকার হবে। তিনি এই কথা বলছিলেন যে পথটা আসলে বৃত্তাকার না, পথটা হবে কি আসলে উপবৃত্তাকার। তারপর হচ্ছে 2 নম্বরে তিনি, তার মানে এই সূত্রটাকে বলা হয় কক্ষপথের সূত্র। 2 নম্বরটাকে বলা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। তাহলে কেপলারের দ্বিতীয় সূত্রটাকে কী বলা হয়, ক্ষেত্রফলের সূত্র। এই যে ক্ষেত্রফলের সূত্রটা, সেই ক্ষেত্রফলে তিনি কি বলছেন, তিনি বলছেন এই যে সূর্যকে একটা ফোকাসে রেখে, আমরা জানি উপবৃত্তে 2টা ফোকাস থাকে, এখন এই 2টা ফোকাসের মধ্যে যে কোনো একটা ফোকাসে সূর্য থাকবে। তো তিনি বলছেন যে সূর্যকে একটা ফোকাসে রেখে পৃথিবী বা অন্যান্য গ্রহগুলা আবর্তন করতে থাকবে, এবং আবর্তন করার সময় তারা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করবে। তার মানে সে এখন এইখানে আছে, 2 সেকেন্ড পর সাপোজ এইখানে চলে আসবে, তাহলে যে এইটুকু আসলো তার ক্ষেত্রফল কোনটুকু, এইটুকু ক্ষেত্রফল। তাহলে গ্রহ এবং সূর্যের সংযোজক সরলরেখা, খেয়াল করো এই যে আমাদের সূর্য, এই যে আমাদের গ্রহ, তো এই সূর্য এবং এই গ্রহের সংযোজক সরলরেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। এখানে 3 সেকেন্ড এতটুকু আসছে, এটা ক্ষেত্রফল পাইছি আমরা। তারপরে আমরা এইখানে মনে করো আসি, তো এইখান থেকে এইখানে আসলো, আর এই যে এইখান থেকে এইখানে, তাহলে 3 সেকেন্ডে এবার এতটুকু গেছে, তাহলে এইখানে যে ক্ষেত্রফলটা সেটা হচ্ছে এতটুকু। তাহলে এইখানে সে যতটুকু অতিক্রম করছে এটাকে বলতেছে আমরা কি, এখানে আরেকটা ক্ষেত্রফল। এবং কেপলার এটাই বলছে যে সমান সময় ক্ষেত্রফলটা কী হবে, সমান হবে, সমান সময় সমান ক্ষেত্রফল অতিক্রম করবে। এবং একইভাবে আরেকটা সূত্র কী বলছিলেন তিনি, বলছিলেন গ্রহ, এবং এটাকে বলা হয় পর্যায়কালের সূত্র। তো তোমরা এটাও মনে রাখবা, এটাকে কি বলা হয় যে পর্যায়কালের সূত্র। তো পর্যায়কালের সূত্রটা কীরকম, তিনি বলছিলেন যে এই যে গ্রহগুলা যে সূর্যের চারদিকে এভাবে ঘুরতেছে, তো এইখানে আসে, ঘুরে যখন আবারও এইখানে আসবে, এই যে সময় লাগতেছে, এটাকে আমরা কি বলি, পর্যায়কাল বলি। তার মানে এই যে গ্রহ ঘুরে ঘুরে এইখানে চলে আসতেছে, আবারও চলে আসতেছে, যে যে গ্রহ তার কক্ষপথে ঘুরতেছে, তো পুরো একবার প্রদক্ষিণ করতে যত সময় লাগে সেটাকে আমরা পর্যায়কাল বলি, সবাই আমরা জানি। তো তিনি বলছিলেন এই যে পর্যায়কালের বর্গ, কোনো গ্রহের ক্ষেত্রে পর্যায়কালের বর্গ কি হবে, অর্ধপরক্ষের ঘনফলের সমানুপাতিক। তো অর্ধপরক্ষের ঘনফলের সমানুপাতিককে আমরা এরকম a কিউব দিয়ে লিখি, একে বলা হয় অর্ধপরক্ষ। এখন আমরা অর্ধপরক্ষ না নিয়ে নর্মালি কী করতে পারি, আমরা এই দেখো এই সূর্য থেকেই যে পৃথিবীর যে গড় ব্যাসার্ধটা, দেখো তুমি খেয়াল করে একটা জিনিস, যখন সূর্য এইখানে, পৃথিবী এইখানে, এদের মাঝখানে যে দূরত্ব, এটা এই দূরত্ব, আবার যখন পৃথিবী এইখানে থাকতেছে তখন দেখো তো দূরত্বটা বেড়ে যাচ্ছে না। তো এক এক জায়গায় কিন্তু ব্যাসার্ধটা এক এক রকম হচ্ছে, যেন গড়ে একটা ভ্যালু ধরে নেওয়া হয়। তো এটাকে আমরা বলি কি গড় ব্যাসার্ধ, এবং ওটা আমরা জানি গড় ব্যাসার্ধটা কত। তাহলে জিনিসটা পরে এভাবে বলা যায় যে গ্রহ এবং সূর্যের পর্যায়কালের বর্গ ঘুরে আসতে কত সময় লাগতেছে, সেই পর্যায়কালের বর্গ
এই যে এদের মধ্যবর্তী যেই দূরত্বটা বা ব্যাসার্ধ যেটা গড় ব্যাসার্ধটা তার ঘনফলের সমানুপাতিক। তাহলে এইখান থেকে সূত্র পরে পাওয়া গেছে কি এরকম সূত্র পাওয়া গেছে যে T2/T1 এখানে স্কোয়ার ছিল T2²/T1² সমানুপাতিক যেহেতু তাহলে কী আসবে R2³ ডিভাইড বাই কী আসবে R1³ তাহলে এই ছিল হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে আমরা এভাবে মনে রাখতে পারি যে T2²/T1² সমান কী হবে R2³/R1³ এবং এটা কিন্তু পরীক্ষা অনেক আসবে। এখান থেকে কিছু কমন প্রশ্ন আসলে আমি দেখাই দিচ্ছি, তার আগে তোমরা সবাই একটু কমেন্ট করে জানাও যে তোমরা এই সূত্রটুকু বুঝতে পারছো কিনা। তাহলে কিন্তু বেসিকটাও আমি ক্লিয়ার করে দিচ্ছি যেন তোমাদের এখানে ঝামেলাও না হয়। তো এতটুকু আসলে আমরা বুঝে ফেলতে পারছি। চলো আমরা এই টাইপটা একটু উদাহরণ দেখি, এক্সাম্পল দেখি যে আসলে এই টাইপ থেকে আমরা যখন আসবে পরীক্ষায় তখন আমরা আসলে কী ধরনের প্রশ্ন আমাদের দিতে পারে, আমরা কীভাবে সেটা সলভ করতে পারি। তো চলো 2-3টা প্রশ্ন দেখি ফেলি এবং তার মধ্যে কয়েকটা কমন প্রশ্ন আছে, তোমরা সেই প্রশ্নগুলো আগে দেখি। তো এবার খেয়াল করো। তো আমরা শুরুতেই কুমিল্লা বোর্ড 19-এর প্রশ্নটা নিচ্ছি। দেখো এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 19-এর একটা প্রশ্ন। তো আমরা একটু সবাই পড়ি এবং তোমরা সবাই নিজেরা একটু অ্যান্সার করার চেষ্টা করো, কীভাবে করবো আমি দেখাও দিচ্ছি। বলছে হচ্ছে এই কথাটা যে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যদি বর্তমান দূরত্বের 2/3 হয় তবে 1 বছরের দিনের সংখ্যা কত? তো 1 বছরের দিনের সংখ্যা দেখে অনেকে ঘাবড়ায় যায়। তারপরে 1 বছরের দিনের সংখ্যা মানে কি, ওই যে পৃথিবী যে একবার ঘুরে আসতেছিল সূর্যের চারদিকে, ঘুরতে যত সময় লাগে ওটাকে আমরা কিন্তু 1 বছর বলি। তাহলে আমরা দেখবো যে ঘুরতে কত সময় লাগে, মানে পর্যায়কাল বের করব। আরও জিনিস খেয়াল করো কী কী বলছে, যে বলছে আমরা আগেরটা জানি নর্মাল অবস্থা যখন পৃথিবী ছিল, নর্মাল অবস্থায় পৃথিবী 1 বছরে 365 দিন হতো, মানে T1 এর মানটা আমরা জানি 365, T2 এর মানটা আমরা জানি না, সেটা বের করব। এখন R1 R2 এর ইনফরমেশন দেওয়া আছে, কে কত তৃতীয়াংশ বলে দিছে, 2/3 না কি জানি বলে দিছে, তোমরা সেটা দেখবো। আর এখন তুমি কী করবা, তুমি তাহলে এখন খেয়াল করো, তুমি যদি সূত্র লেখো তুমি জানতা কি, তুমি জানতে হচ্ছে এই কথাটা যে T2² ডিভাইডেড বাই কি T1², তুমি চাইলে একবার হোল স্কোয়ার দিয়ে দিতে পারো, যে হোল স্কোয়ার দিয়ে দিলা T2/T1 হোল স্কোয়ার। তাহলে এই পাশে কী থাকবে, এরকম থাকবে R2/R1 কী থাকবে, এরকম হোল কিউব থাকবে। এবার দেখো আমাদের ইনফরমেশনগুলো দেওয়া, এই T2 বের করবো, T1 দেওয়া, R2 এর মানটা দেখো লিখে দিছে। বলছে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যদি বর্তমান দূরত্বের 2/3 হয়, এখন কত আছে, এখন তো বর্তমানে ধরলাম কি আর আছে, তুমি মান যখন বসাবে বসাই দিবা জাস্ট অবজেক্টিভের সময়। তো ধরলাম বর্তমানে মান আছে আর এখন কি হয়েছে, বলছে যে 2/3 হবে, তাহলে 3/2 হবে আর এর, এবং মাথার মধ্যে কি ছিল, হোল কিউব ছিল। তো হোল কিউবটা আমরা দিলাম, আর এই পাশে আমাদের ছিল কি স্কোয়ার ছিল। তাহলে আমরা এখানে লিখি যে আমার যা ছিল যে T2/T1 এখানে হোল স্কোয়ার ছিল, সেটা লিখে রাখতেছে আপাতত। অথবা তুমি চাইলে এই পাশে একবার রুট করে দিতে পারো, তাও হবে, সমস্যা নেই। তা আপাতত আমি স্কোয়ারই থাকুক, সমস্যা নেই। দেখো আরটা কাটা যাচ্ছে, এখানে কত থাকতেছে, 2 এর উপরে কিউব করলে কত আসে 8 আসে, আর 3 এর উপরে কিউব করলে কত আসে 27, তাহলে 28/27 আসছে। আর এই পাশে আমাদের স্কোয়ার ছিল, স্কোয়ারটা দিলে রুট হয়ে যাবে। তাহলে তোমার T2টা কি থাকবে, T2টা এখানে T2/T1 ছিল, তখন তুমি লিখবা T2 সমান এই T1টার নিচে ভাগ আছে, এদিকে আসলে গুণ হয়ে যাবে। তুমি এভাবে লিখে ফেলতে পারবা যে √28 ডিভাইড বাই কত 27। তাহলে এইটাই তোমার অ্যান্সার। এবং T1 এর মানটা তুমি জানো, T1 এর মান কত 365, তুমি এটা বসাই দাও ক্যালকুলেটারে। এবং এই অঙ্ক কিন্তু আমাদের রিটেনে গ নাম্বারেও চলে আসতে পারে, তার মানে গ নাম্বারেও আসতে পারে, আবার কি ঘ নাম্বারেও আসতে পারে, তোমাকে জিনিসটা খেয়াল রাখতে হবে। তার মানে তুমি এখন যদি গুণ করে বসাই দাও দেখবে তোমার এই একটা ভ্যালু চলে আসবে, এটুকু করার পরে কত আসছে 198.68। তুমি বলবা হ্যাঁ 198.68 যেহেতু হয়েছে, তার মানে কি বর্তমানে আমি এই কাহিনী ঘটানোর পরে বর্তমানে সময় লাগবে 198 দিন, তার মানে এখন 198.6 এই সময়ের মধ্যে, এই দিনের মধ্যে 1 বছর হবে। তাহলে আমাদের এই প্রশ্নের অ্যান্সার খুঁজে বের করে দাগাই ফেলবো, 198 হবে, যে গ নম্বরটা দেখতে পাচ্ছি আমরা। তোমরা সবাই কমেন্টে লেখো যে কোনটা হবে, যে 6 এর গ, যারা অ্যান্সার লিখবা তারা লিখবা 6, তারপর লিখবা গ, বা 6 এর সি, এভাবে লিখতে পারো। বুঝতে পারছো? এই সেম প্রশ্ন আরও কীভাবে আসতে পারে দেখো, খেয়াল করো। এবং তাছাড়া তুমি 1-2টা কমন প্রশ্ন তুমি মনেও রাখতে পারো, যে প্রশ্নগুলো কমন সেগুলো মনে রাখতে পারো। দেখো এখানে সেম প্রশ্ন দিছে, এটা আমার মনে না করার দরকার আছে, তোমরা সবাই পারবা কিনা কমেন্টে লেখো যে ভাই এটা পারবো। সবাই দেখো এই যে 7 নাম্বারটা দেখো, সবাই 7 নাম্বারটা দেখো সবাই। আপনার প্রশ্ন কি বলছে, যে বলছে হচ্ছে এই প্রশ্নটা, এই যে প্রশ্নটা খেয়াল করো, বলছে R ও 4R ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার পথে প্রদক্ষিণরত দুটি কৃত্রিম উপগ্রহের পর্যায়কালের অনুপাত। সেম জিনিস আগের মতো লিখবা, তুমি লিখলা T2/T1 তোমার ইচ্ছা মতো লিখলা হোল কিউব। তাহলে 4কে কিউব, 1 আর 4 আছে না, তো 1কে কিউব করলে তো 1ই আসবে, আর 4কে কিউব করলে কত 64 আসবে। কিন্তু এটাই কিন্তু অ্যান্সার না, আবার রুট করতে হবে। রুট কেন করতে হবে, কারণ কি আছে স্কোয়ার ছিল, স্কোয়ারকে রুট করলে কি আসবে, এই 1 তো 1 থাকবে, 64 হয়ে যাবে 8, তাহলে 1 আর 8 হবে অ্যান্সার। কিন্তু এখন তুমি ঝামেলায় পড়ে গেছো, আরে ভাই 1 আর 8 আমি বাইর করছি হিসাব নিকাশ করে, এখন দেখি 1:8 আছে, আবার 8:1 আছে, কোনটা দাগাবো? তোমাকে এখন দেখে নিতে হবে চাইছে তারা কি।
তারা প্রশ্ন দিয়েছে আর ও 4R বিশুদ্ধ জিনিসটা, তার মানে তোমাকে যথাক্রমে বলে দিছে আর ও 4R, তার মানে প্রথমে বসাইতে হবে ছোটোটারটা আর তারপরে 4R-এরটা। তাহলে বুঝতেই পারতেছো, তাহলে প্রথমে ছোটোটারটা আসবে 1, তারপরে আসবে এই যে 8-এরটা, তাহলে 1:8, 1:8 কোনটা আছে এই ঘ নাম্বারে, এটা হবে অ্যান্সার। এটা তুমি বের করে ফেলতে পারো। পরে দেখো সহজ প্রশ্ন, কেপলারের তৃতীয় সূত্রের নাম কি? বলছিলাম না যে পর্যায়কালের সূত্র, প্রথম সূত্রের নাম কক্ষপথের সূত্র, দ্বিতীয় সূত্রের নাম ক্ষেত্রফলের সূত্র, আর তৃতীয় সূত্রের নাম পর্যায়কালের সূত্র। আর এই তো হারমোনিক সূত্র তো ছিলই না। আচ্ছা, তারপরের প্রশ্নটা অনেকবার বোর্ডে আসছে, এটা আমরা পারি। বলছে গ্রহের পর্যায়কাল টি এবং সূর্য হতে গড় দূরত্ব যদি আর হয়, তাহলে কেপলারের তৃতীয় সূত্র কি? টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব। ডিরেক্ট আমরা জানি, ওটাই বলে দিছে, সহজ আমরা করতে পারবো। দেখো আরও কিছু রিটেনের প্রশ্ন আছে, এই বোর্ডের প্রশ্ন আছে, বোর্ডের প্রশ্নগুলো আমরা দেখে শেষ করে রাখি এখান থেকে। তো এটা আমাদের কী বলছে, এম ভরের কোনো গ্রহ সূর্যের চারদিকে আর ব্যাসার্ধে বৃত্তাকার পথে ভি বেগে, জিজ্ঞেস করছে হচ্ছে কী বেগে, যে বলছে ভি বেগে, যে ভি বেগে, যে ভি বেগে ঘূর্ণায়মান। এখন বলছে আবর্তনকাল টি হলে কেপলারের তৃতীয় সূত্র। আমার কি ভাই বেগ টেক দরকার ছিল? আমাকে কেপলার কি কোনো বেগ টেক নিচ্ছে বলছিল? বলে নাই, তাহলে ওরা হুদাই বেগ টেক দিছে। তা তুমি জানতা কি জানতা? তুমি এই জিনিসটা জানতা যে ভাই কেপলারের তৃতীয় সূত্র তো তুমি জানতেই যা টি স্কোয়ার সমানুপাতিক হচ্ছে কি আর কিউব। এবার এই সমানুপাতিক চিহ্ন যদি উঠে যায় তাহলে একটা কী আসবে? সমানুপাতিক ধ্রুবক আসবে। তো সমানুপাতিক ধ্রুবক যদি আসে তাহলে একটা ধ্রুবক তুমি লিখলা যে আর, বা কে লিখলা তুমি ধ্রুবকটা, তাহলে এটা তোমার জিনিসটা। তাহলে কী হবে আমাদের? এটা হচ্ছে আমাদের জিনিস, তাহলে টি স্কোয়ার সমান কে আর কিউব। তাহলে এই আমি বুঝে ফেললাম আমরা জিনিসটা, যে আমাদের কী আসবে এখানে। ওকে, তাহলে আমাদের এটা আনসার কী হবে? টি স্কোয়ার সমান কে আর কিউব। খুব সহজে বুঝে ফেলতে পারো। মানে এই টাইপের প্রশ্নগুলো এরকম আসতে পারে। তোমাকে লাস্ট একটা প্রশ্ন দেখাই, তুমি এই প্রশ্নটা একটু মনে রাখবা। লাস্ট একটা না দুইটা প্রশ্ন দেখাবো, এই দুইটা প্রশ্নে তোমাকে চূড়ামী বুদ্ধি শেখাবো, তুমি অ্যান্সার দুইটা সহ মনে রাখবা। কারণ অনেক সময় দেখা যায় যে এই দুইটা প্রশ্ন ডিরেক্ট চলে আসে পরীক্ষায়, ডিরেক্ট চলে আসে, তখন তোমার যেন হিসাব করতে না হয়, যদি কমন পাই যাবে ধুমায়া বসাই দিবা চোখ বন্ধ করে, কারণ আমি বাসা থেকে পড়ে যাচ্ছি জিনিসটা। দেখো এই যে এখান থেকে আমরা সেই 14 নম্বর প্রশ্নটা একটু ডিরেক্ট একটু মনে রাখার চেষ্টা করব। 14 নম্বরে ডিরেক্ট মনে রাখার চেষ্টা করব, একইভাবে বের করতে হবে। অ্যান্সারটা শেখাই দিচ্ছি, তুমি ডিরেক্ট 14 নম্বর ডিরেক্ট মুখস্থ রাখবা, যে যদি পৃথিবী ও সূর্যের মধ্যকার দূরত্ব অর্ধেক হয় তবে এক বলছে কি 1 সৌর বছর কত, মানে 1 বছরে কত দিন। তাহলে আগের মতোই প্রশ্ন না? আরেকবার বলছিল 2/3, এখন বলছে অর্ধেক, তাহলে একইভাবে অঙ্কটা করবো আমরা, এবং এইটার অ্যান্সার আসবে 129 দিন। তোমরা মুখস্থ করে ফেলো, সবাই আমার সাথে সাথে একবার বলো, আমি বলবো তোমরা যে যেখানে বসে আছো একবার উচ্চারণ করবা, যে যদি পৃথিবী ও সূর্যের মধ্যকার দূরত্ব অর্ধেক হয়, পৃথিবী আর সূর্যের দূরত্ব কী হয়েছে? অর্ধেক হয়ে গেছে। অর্ধেক হইলে এখন আমরা কী করব, যে 1 বছর কতদিন হবে? 129 দিনে 1 বছর হবে। এটা তুমি সরাসরি মনে রাখবা, ঠিক আছে? তো একইভাবে বের করা যায়, একটু আগে দেখছিলাম আমরা। আর একটা লাস্ট প্রশ্ন যেটা আমরা মনে রাখবো, আমরা নিয়ম তো শিখছি, জাস্ট এটা একটু মনে রাখবো আমরা, কারণ এটা আমাদের পরীক্ষায় ডিরেক্ট চলে আসতে পারে, এই প্রশ্নটা ডিরেক্ট চলে আসতে পারে। সেটা হচ্ছে আমাদের এই যে শুক্র গ্রহের প্রশ্নটা, শুক্র গ্রহের প্রশ্নটা ডিরেক্ট পরীক্ষায় চলে আসতে পারে, সেটা শিখিয়ে দিচ্ছি, তুমি এটাও ডিরেক্ট মনে রাখবা। তাহলে এই টাইপ শেষ। তো বলছে সূর্যের চারদিকে শুক্র ও পৃথিবীর কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত কত? 54:75। এবার তারা ব্যাসার্ধের অনুপাত বলে দিচ্ছে, R1 আর R2 এর অনুপাত বলছে 54:75। আর বলছে পৃথিবীতে 365 দিনে 1 বছর হয়। খেয়াল করে দেখতে হবে তোমাকে একটা জিনিস, খেয়াল করে দেখো, এই যে এখানে শুক্র ও পৃথিবী লেখা, তার মানে এইটা হচ্ছে শুক্র, এইটা হচ্ছে পৃথিবী। তো তুমি যদি ধরে নাও যে আমি শুক্রকে ধরবো R1, ধরো তোমার ইচ্ছা, তোমার ধরতে মন চাই ধরতেই পারো, তাহলে R1:R2, তাহলে পৃথিবীকে R2 ধরছো না? পৃথিবীকে যেহেতু R2 ধরছো, তাহলে পৃথিবীটাকে ধরবা T2, সেম ধরতে হবে, নাহলে কিন্তু ভুল আসবে। আর তুমি যদি উল্টা ধরতা, যে সূর্যকে এই শুক্রকে ধরছো R2, পৃথিবীকে ধরছো R1, সমস্যা নেই, তাহলে তুমি পৃথিবীকেও T1 ধরতা, মিল রাখতো, তাইলেই হবে এক কথায়। তাহলে তারা R1 R2 T2 বলে দিছে, বলছে T1 কত, শুক্রতে কতদিন 1 বছর হবে। এই যে আগের মতোই লিখবা, টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব, ওই যে সেমভাবে আমরা T2 T1 সব জানি, মানে T1টা খালি বের করতে হবে। তো মানগুলো তুই বসাই দিয়ে অ্যান্সার হবে 223 দিন। তুমি এইটুকু জিনিস খালি মনে রাখো, যে 54:75, 54:75, পৃথিবীতে 365 আমরা জানি, তাহলে এটা মনে রাখো, যে শুক্র পৃথিবী 54:75 থাকলে সেই ক্ষেত্রে 223 দিন হয়। কেন ভাই মনে রাখতে যাবো? কারণ এটা একটা কমন প্রশ্ন, এটা পরীক্ষায় অনেকবার আসছে, বিভিন্ন সময় আসছে, বইয়ের প্রশ্ন, তো এটা ডিরেক্ট চলে আসতে পারে। তো না আসলে তো সমস্যা নেই, অন্য মান দিলেও তো সমস্যা নেই, এমন তো না যে তুমি খালি প্রশ্নই মুখস্থ করছো। তোমার এতক্ষণ আমি বেসিক দেখাইছি, তুমি যে কোনো মান দিলে তুমি করতে পারবে, এতটুকু যোগ্য হয়ে গেছো এখন। তো এখন তুমি একটু চালাক করে মনে রাখতে পারবো, পরীক্ষা যে সেম আসে 54-75 শুক্র পৃথিবী, তাহলে 223 দিন দিয়ে দিবা, যে
শুক্রতে কতদিন 1 বছর হবে? 223 দিন। মাঝে মাঝে একটু এরকমগুলো একটু মনে রাখবা। তোমাকে সবগুলো এরকম মনে রাখতে তোমার সম্ভব না, পারা সম্ভব না। সেগুলোই মনে রাখবা যেগুলো মনে করো কী হবে, যে পরীক্ষায় একটু আসে, বিভিন্ন সময় পরীক্ষায় আসছে, সেগুলো তুমি একটু মনে রাখবা, তাইলে হবে এখান থেকে। তাহলে আশা করি এই টাইপটা সবাই বুঝতে পারছো। এটা ছিল হচ্ছে আমাদের কোন টাইপ? টাইপ 2। তো এবার আমরা দেখবো হচ্ছে আমাদের টাইপ 3টা। আচ্ছা, এবার খেয়াল করবো আমরা টাইপ 3টা দেখি। তো টাইপ 3 এর মধ্যে আমাদের কী নিয়ে কথাবার্তা বলছে? আমাদের টাইপ 3 নিয়ে কথাবার্তা বলা মহাকর্ষ বল, মহাকর্ষীয় ধ্রুবক, মহাকর্ষীয় ত্বরণ যেটা, বা হচ্ছে অভিকর্ষ ত্বরণ জি, সেই টাইপ নিয়ে কথাবার্তা বলা। তো আমরা সেই টাইপে দেখি। অর্থাৎ আমরা এখানে দেখব মহাকর্ষ বল এবং হচ্ছে অভিকর্ষ ত্বরণ। তো আমি ছোটো করে আগে তোমাদেরকে থিওরিটুকু একটু মনে করাই দিই, খেয়াল করো। মনে করে ফেলে আমাদের কী আসবে এখানে? আমাদের আসবে হচ্ছে, আমরা জানতাম যে টাইপ 3 লিখে আমরা যে টাইপ 3 হচ্ছে আমাদের কি, যে মহাকর্ষ বল। লিখে ফেললাম আমরা যে মহাকর্ষ বল। তো মহাকর্ষ বল ছিল, আর ছিল হচ্ছে অভিকর্ষ ত্বরণ। এই টাইপের মধ্যে আমাদের এই দুটো জিনিস আছে, মহাকর্ষ বল এফ আর অভিকর্ষ ত্বরণ জি। এই দুটো জিনিসটা আমাদের এখানে দেখতে হবে। তো আমরা জানি এই নিউটন আমাদের কী শিখেছে, যে এই মহাবিশ্বের যে কোনো দুটো বস্তুর মধ্যে একটা আকর্ষণ বিকর্ষণ বল কাজ করে। সেই আকর্ষণ বিকর্ষণ বলের মান কি হবে? এই বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক আর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, সেটা আমরা জানি। এবং সেইখান থেকে যে ফর্মুলাটা দাঁড়ায় সেটাও আমাদের জানা। এফ ইকুয়াল টু জি, সাথে কি আসবে আমাদের m1 m2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। এফ ইকুয়াল টু জি m1 m2 ডিভাইড বাই ডি স্কোয়ার। আমরা পরিচয়গুলো জানি, এখানে জি মানে মহাকর্ষীয় ধ্রুবক, m1 m2 দুটা ভরের বস্তু, আর ডি হচ্ছে কি আমাদের এই যে মধ্যবর্তী দূরত্ব। আর জি নিয়ে আমরা জানি মহাকর্ষীয় ধ্রুবক বলি, এটার মান আমরা জানি 6.673 ইন্টু 10⁻11 একক সহ মুখস্থ রাখবো। একক দিয়ে পরীক্ষা আসবে, নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এককের পাশাপাশি আমরা মাত্রাটাও মনে রাখবো, আমরা এটার মাত্রাও মনে রাখবো। দেখবো যেগুলো মাত্রা পরীক্ষা আসে, দেখছো কয়েকবার পরীক্ষা এখানে অলরেডি আমাদের আসছে, বই থেকে তোমাকে দেখায়, দেখতে পাবে। দেখো মহাকর্ষীয় মাত্রা কয়েকবার পরীক্ষা আসে, তুমি মাত্রাটা সহ তুমি একটু কষ্ট করে মনে রাখবা। এটার মাত্রা হচ্ছে এরকম যে m ইনভার্স 1 আমাদের এল কিউব, m ইনভার্স 1 এল কিউব, আর হচ্ছে আমার থাকে কী হচ্ছে টি ইনভার্স 2। এম এল টি তিনটে আছে, 1 2 3 তিনটে আছে, খালি এর উপরে কিউব আকারে আছে। সেটা তুমি একটু মনে রাখতে পারো, জিনিসটা একটু মনে রাখতে পারো, তাহলে হবে। আচ্ছা, তাহলে আমরা এটা বুঝলাম যে মহাকর্ষীয় বল বুঝলাম আমরা, পাশাপাশি বুঝলাম হচ্ছে কি আমরা যে আমাদের অভিকর্ষ মহাকর্ষীয় ধ্রুবকটা সেটা বুঝলাম। আচ্ছা, এটা আমরা জানতাম, এরকম জানি জিনিসগুলো আমরা জানি। এবং আরেকটা কথা মনে রাখবে, এই মহাকর্ষীয় ধ্রুবকের মান কোনো কিছুর উপর নির্ভর করে না, এটা কিন্তু এটাকে বলে সার্বজনীন ধ্রুবক, কারণ এর মান সবসময় এটাই থাকে। আর আমরা আরও একটা জিনিস জানি, যে আমরা জানি তো যে আমাদের কোনো একটা বস্তুকে ফেলে দিলে সেই বস্তুটাকে নিচের দিকে পড়তে থাকে। কেন পড়তে থাকে? কারণ হচ্ছে কি যে অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ বলের কারণে। তো সেই কোনো বস্তুর ভূপৃষ্ঠে, কোনো গ্রহের ভূপৃষ্ঠে, সেটা যে কোনো গ্রহ হইতে পারে, সেটা পৃথিবী অথবা হচ্ছে মঙ্গল, বুধ, যে কোনো গ্রহ হইতে পারে, যে কোনো গ্রহের ক্ষেত্রেই ওই গ্রহটার ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ কত, অর্থাৎ একটা বস্তুকে ফেলে দিলে সেই বস্তু যখন মাটিতে পড়তে থাকবে কত অভিকর্ষ বলে সে হচ্ছে টানবে, সেটা তুমি চাইলে বলতে পারো। সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে যে এরকম লিখবো আমরা, যে আমরা জানি যে যে কোনো গ্রহের ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ হবে জি ইকুয়াল টু, এটা হয় আমরা সূত্রগুলো জানি কি, জি এম বাই আর স্কোয়ার, সবাই আমরা জানি। এখানে জি মানে কি? জি মানে হচ্ছে আমাদের কি অভিকর্ষ মহাকর্ষীয় ধ্রুবক, এম মানে হচ্ছে ওই গ্রহটার ভর, যেই গ্রহ আমি আসি, আর হচ্ছে আর মানে কি সেই গ্রহের কি ব্যাসার্ধ। তো জি এম বাই আর স্কোয়ার, অথবা এই সূত্রটাকে এভাবেও লেখা যায় যে 4/3 পাই রো জি আর, 4/3 পাই রো জি আর, যেখানে 4/3 পাই রো জি আর। রো মানে কি? রো মানে হচ্ছে আমাদের সেই পৃথিবীর গড় ঘনত্ব, জি মানে তো মহাকর্ষীয় ধ্রুবক, আর মানে ব্যাসার্ধ, সেটা আমরা জানি। এইটুকু জিনিস তোমাকে মনে রাখতে হবে, এটুকু তোমাকে পারতে হবে, তাহলে তুমি এই টাইপের যে ছোটোখাটো প্রশ্নগুলো সেগুলোর অ্যান্সার তুমি দিয়ে ফেলতে পারবা, এটার অ্যান্সার তুমি দিয়ে ফেলতে পারবা, ঠিক আছে। এবং এটার মধ্যে হচ্ছে আমরা আরও দেখতে পাচ্ছি যে মহাকর্ষীয় প্রাবল্য এবং মহাকর্ষীয় বিভব, এটা নিয়েও দু একটা প্রশ্ন আছে, তো সেটাও আমরা চাইলে দেখে ফেলতে পারবো এই পরের টাইপের মধ্যে। তো এতটুকু জিনিস তোমরা আশা করি সবাই বুঝতে পারছো। এবার আমরা দেখি, চলো এখান থেকে কী ধরনের এক্সাম্পলগুলো আমরা করতে পারি।